ছাত্রছাত্রীরা, আমরা আজকে সমাজবিজ্ঞানের দ্বিতীয় খণ্ড ভূগোলের দ্বিতীয় অধ্যায়ে আমরা ইতিমধ্যে আরম্ভ করে নিয়েছি। আজকে যেটা পড়ব সেটা হচ্ছে তোমাদের 28 নং পেজে আছে। দেখো, বায়ুমণ্ডলের চাপ এবং তার পরিমাপ। এই বায়ুমণ্ডলের চাপ এবং পরিমাপ আমরা বলতে কি বুঝি, আমরা এটা পড়লে আমরা বুঝতে পারবো। বায়ু এক প্রকার গ্যাসীয় পদার্থ। বায়ু কীরকম পদার্থ? গ্যাসীয় পদার্থ। তার ভর মানে পরিমাণ, ওজন মানে ভার আছে বলেই তার চাপ আছে। তাহলে বায়ু অ্যাকচুয়ালি গ্যাসীয় পদার্থ, এটা আমরা দেখতে পাই না, তথাপি তার কী আছে? ভর আছে, ওজন আছে, এর জন্য তার কী আছে? চাপ আছে। আবার বায়ুর সমষ্টি যেহেতু বায়ুমণ্ডলের কী আছে? তাহলে চাপ আছে। বায়ুর সমষ্টি যদি বায়ুমণ্ডল হয়, তাহলে বায়ুমণ্ডলেরও কী আছে? চাপ আছে। বায়ুমণ্ডলের এই চাপ পৃথিবীর উপরিভাগে অনুভূত হয়। বায়ুর সম্প্রসারণ এবং সংকুচন গুণের জন্য বায়ুর ঘনত্ব কম বেশি হয়। তাহলে বায়ু কী হইতে পারে? সম্প্রসারণ হইতে পারে, আবার সংকুচিত হইতে পারে, কম হইতে পারে, বেশি হইতে পারে। তার জন্য তার কি হয়? ঘনত্ব কম বেশি হয়। বায়ুর ঘনত্ব বৃদ্ধি পেলে তার চাপও বৃদ্ধি পায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ক্রমশ উপর দিকে বায়ুমণ্ডলের ঘনত্ব চাপ হ্রাস পায়। এটা আমরা গতকালকে পড়ে নিয়েছি। যেটা উপর দিকে উঠতে তো কী হয়? হালকা হয়। আমরা দেখতে পাই বায়ুমণ্ডলের ঘনত্ব চাপ হ্রাস পায়। প্রকৃত প্রস্তাবে প্রতি একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে তারই মান হলো বায়ুমণ্ডলের চাপ। তাহলে বায়ুমণ্ডলের চাপ আমরা কাকে বলবো? প্রতি একক ক্ষেত্রফলে বায়ু যে বল প্রয়োগ করে তার মানই হলো বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপের পরিমাণ নেওয়া হয় সাগর পৃষ্ঠ থেকে। তাহলে বায়ুমণ্ডলের চাপ কতটুকু আছে? এটা নেওয়া হবে কোথা থেকে? সাগর পৃষ্ঠ থেকে। এবং সাগর পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ গড় হিসাবে প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড অর্থাৎ বা প্রতি বর্গ সেন্টিমিটারে প্রায় 1 কিলোগ্রাম। ব্যারোমিটার নামক যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এখন যদি বলা হয় কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, কি বলবে? ব্যারোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে কোন জায়গার থেকে মাপা হয়? সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা হয় বায়ুমণ্ডলের চাপ। সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতার 29.92 ইঞ্চি অর্থাৎ 76 বা 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার সমান বলে ধরা হয়। আজকাল অবশ্য বায়ুর চাপ মিলিবার এককে প্রকাশ করা হয়। আমরা এখন দেখি কি মিলিবার এককে, এখন সেন্টিমিটার বলা হয় না, বলা হয় মিলিবার একক। সে অনুসারে সাগর পৃষ্ঠে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বায়ুর গড় চাপ 1013.2 মিলিবার বলে গণনা করা হয়। তাহলে এখন বলা হবে যে সাগর পৃষ্ঠের থেকে যদি আমরা মনে করি তার বায়ুর চাপ কতটুকু, দেখা যায় যে 15 সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর চাপ কত হয়? 1013.2 মিলিবার বলে গণনা করা হয়। অর্থাৎ 1 ইঞ্চি উষ্ণতায় পারস্তম্ভের চাপের মান 33.9 মিলিবার। 1 ইঞ্চি যদি উষ্ণতা উঠে যায় তাহলে চাপের মান কতটা হয়ে যায়? 33.9 মিলিবার। উল্লেখযোগ্য যে আজকাল এই নূতন ধরনের ব্যারোমিটারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে ব্যারোগ্রাফ অর্থাৎ চাপ লেখা অঙ্কন করা যায়। তাহলে এখন একটা নতুন ব্যারোমিটার বেরিয়েছে, যার জন্য কী করে বায়ুর চাপের একটা রেখা অঙ্কন করা সম্ভব হয়। আচ্ছা, এখানে দেখো তোমাদের একটা ছবি আছে। এই ছবিতে কিভাবে ব্যারোমিটারের পারদের, এটা পারদ, কাছের নল, পারস্তম্ভ ভিতরটা, এবং এই জায়গাটা হলো বায়ু শূন্য স্থান। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পারস্তম্ভের উষ্ণতা 29.92, যেটা আমরা একটু আগে বলেছিলাম, ইঞ্চিতে বা 760 মিলিমিটার বায়ুর চাপ। এটাতে খুব সুন্দরভাবে ব্যারোমিটারে পারস্তম্ভ বায়ুমণ্ডলের চাপ সম্পর্কে এখানে
এই ছবিটা আটকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে পাত্রের মধ্যে, একটা কাচের পাত্রের মধ্যে কীভাবে বায়ুর চাপটা উঠছে, কত ডিগ্রি পর্যন্ত উঠেছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে বায়ুর চাপ অন্যান্য উপাদানের মতো বায়ুরও পরিবর্তনশীল। বায়ুর চাপটাও কী হয়, পরিবর্তন হয়। বায়ুমণ্ডলের চাপ স্থান এবং সময়ভেদে পরিবর্তিত। উদাহরণস্বরূপ বলা যায় পৃথিবীর 2 মেরু অঞ্চলে শীতল ও ভারী বায়ুর প্রভাবে বায়ুর চাপ সর্বাধিক হয়। অন্যদিকে বিষুব অঞ্চলে উষ্ণতা ফলে সেখানে বায়ুর চাপ সর্বনিম্ন। উষ্ণতা গরম হলে কী হয়, বায়ু হালকা উপর দিকে উঠে যায়, এর জন্য বায়ুর চাপটা কম হয়। কেননা বায়ু উত্তপ্ত হলে ঊর্ধ্বগামী হয়। আবার বাৎসরিক ঋতু পরিবর্তনের ফলে বায়ুর চাপেরও হ্রাস বৃদ্ধি ঘটে। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের অন্যতম কারণ হলো বায়ুর উষ্ণতা এবং পৃথিবী পৃষ্ঠের উচ্চতা। তাহলে বলা হয় যদি যে বায়ুমণ্ডলের উষ্ণতা বা তারতম্যের কম বেশি হওয়ার কারণটা কি, আমরা কি বলবো, বায়ুর উষ্ণতা এবং পৃথিবী পৃষ্ঠের উচ্চতার উপর নির্ভর করে বায়ুর চাপ। এখন বায়ুর উষ্ণতা মানে কি, এই যে অন্যতম কারণ দুটো, একটা হলো বায়ুর উষ্ণতা, একটা হলো পৃথিবী পৃষ্ঠের চাপ। বায়ুর উষ্ণতা বলতে পৃথিবী পৃষ্ঠের চাপের বিতরণের সকল স্থানে এক নয়। একই তাপের মান মূলত স্থানটি ভৌগোলিক অবস্থান অর্থাৎ অক্ষাংশের ওপর নির্ভর করে। একই তাপের মান, একরকম তাপ হইতে গেলে এটা কিসের উপর নির্ভর করে, তার ভৌগোলিক অবস্থানটা কি বা অক্ষাংশটা কোন অক্ষাংশে আছে। তাপ বিতরণের এই তারতম্যের ফলে কোনো অঞ্চলে ঠান্ডা, কোনো অঞ্চল নাতিশীতোষ্ণ, আবার কোনো অঞ্চল কি হয়, উষ্ণ হয়ে থাকে। তাপের এই তারতম্যের ফলে পৃথিবীর গায়ে জড়ানো বায়ুমণ্ডলের স্তরে চাপের পার্থক্য ঘটে। উত্তাপ বৃদ্ধির ফলে বায়ু সম্প্রসারিত হয়। বায়ু সম্প্রসারিত হলে তার ঘনত্ব হ্রাস পায়। ঘনত্ব হ্রাস পেলে বায়ু পাতলা এবং হালকা হয়ে যায়। এই হালকা বায়ুর চাপও কী হয়, কম হয়। অন্যদিকে উষ্ণ বায়ু জলবাষ্প ধারণ করার ক্ষমতা বেশি। জলভাগ থেকে জলীয় বাষ্প আহরণ করে উষ্ণ বায়ু যখন আর্দ্র হয়ে পড়ে তখনই সেই আর্দ্র বায়ুর চাপ কমে যায়। বিপরীতে শীতল বায়ু জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কম হয় এবং তখন কি দেখি আমরা, জলীয় বাষ্প কম পরিমাণ থাকায় শুষ্ক বায়ুর চাপ বেশি হয়। মোটের উপর উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুর চাপ কী হয়, হ্রাস পায়। এটা মনে রাখতে হবে। আসল কথা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফলে বায়ুর চাপ হ্রাস পায়। সেই কারণে বিষুব অঞ্চলের চেয়েও 2 মেরু অঞ্চলে দেখা যায় বায়ুর চাপের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে আমরা এটা পেলাম কীভাবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়। এখন পৃথিবী পৃষ্ঠের উচ্চতা কীভাবে মাপা হয়। সমুদ্র থেকে যত উপরে যাওয়া যায় ততই বায়ুমণ্ডলের গভীরতা অর্থাৎ বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাসের পরিমাণ হ্রাস পায়। বায়ুমণ্ডলের গভীরতা হ্রাস পেলে এর বড় কম হয়, ফলে বায়ুর চাপও কম হয়। অর্থাৎ উচ্চতা বাড়লে কি হয়, উচ্চতা বাড়লে বায়ুমণ্ডলের চাপ হ্রাস পায়। সেই জন্য সেই স্থানে যে স্থানে উচ্চতা বেশি সেই স্থানে বায়ুর চাপ কম, এবং যে স্থানে উচ্চতা কম সেই স্থানে কি বায়ুমণ্ডলের চাপ বেশি, তুলনামূলকভাবে বেশি। উল্লেখযোগ্য যে প্রতি 900 ফুট উচ্চতায় বৃদ্ধিতে বায়ুর চাপ ইঞ্চি প্রায় 34 মিলিবার হারে বৃদ্ধি পায়। সুতরাং স্থানগুলোর মধ্যে আমরা কি দেখি, উচ্চতর পার্থক্যের জন্য তাপের তারতম্য করে। তাহলে আমরা এটা বলবো যে তাপের তারতম্য কিসের উপর নির্ভর করতেছে, উচ্চতার উপর নির্ভর করছে। একদিকে বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে, আরেকটা হতে পারে পৃথিবী পৃষ্ঠের উচ্চতার উপর। তাহলে এটা আমরা জানতে পারি। সুতরাং স্থানগুলির মধ্যে উচ্চতার পার্থক্যের জন্য কি হয়, উত্তাপের তারতম্য। উত্তাপের এই তারতম্যের জন্য আবার বায়ুমণ্ডলের চাপের হ্রাস বৃদ্ধি হয়। এখন বায়ুর চাপ কী, এই যে আমরা একটু আগে চাপ বললাম, চাপটা কি, বায়ুর চাপ এখানে খুব সুন্দরভাবে পিকচারে দিয়ে বুঝিয়ে দিয়েছে। এটা পৃথিবীর বায়ুর চাপমণ্ডল কিভাবে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, দেখো 90 ডিগ্রি থেকে 80, 70 হয়ে এদিকে দক্ষিণ 10 ডিগ্রি, এইদিকে আবার মাইনাস প্লাস হয়ে যাবে, এইভাবে যাচ্ছে। কোন কোন অঞ্চলের উপর, বা নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল, ঠিক আছে। তাহলে আমরা এখন এটা বায়ুর চাপটা আমরা একবার পড়ে নেই। আমরা ইতিমধ্যে জেনেছি যে পৃথিবীর সকল স্থানে বায়ুর চাপ অর্থাৎ কোনো স্থানে বেশি হয় আবার কোনো স্থানে কম হয়।
বায়ুর গতি সবসময় বায়ুর চাপের তারতম্যের উপর নির্ভর করে। সুতরাং বায়ুর চাপ যে স্থানে বেশি হয় সেই স্থানে কি হয়, বায়ুর চাপ যে স্থানে বেশি সেই স্থানে বায়ুর চাপ থাকা স্থানে বায়ু গতি করে। কম সেই স্থান থেকে কম চাপ থাকা স্থানে বায়ু করে, যেখানে বেশি এখান থেকে কম যেখানে এখানে যায়। বায়ুর গতিকে বাতাস বলে। বায়ুর কি গতিকে, আমরা কোনটাকে বলি, বায়ু চলাচল করাকেই বাতাস বলা হয়। সেই জন্য বায়ুর গতি তার চাপের পার্থক্যের উপর নির্ভরশীল। পৃথিবীর বায়ু প্রবাহের গতিবিধি বোঝার জন্য পৃথিবীর চাপ বলয় বা চাপমণ্ডলে বা প্রেসার বেল্ট বিষয়ে জেনে নেওয়া দরকার। তাহলে আমরা এই বায়ুর প্রবাহের গতি, বায়ু যে বয়ে যাচ্ছে সেটার গতিটা কোন জায়গায় কম কোন জায়গায় বেশিটা জানতে গেলে আমাদের কি জানতে হবে, প্রেসার বেল্ট বিষয়ে আমরা জানতে। মানে কি, দেখো বিভিন্ন রকমের চাপ আছে, কোন কোন জায়গায় কীরকম হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দুই ধরনের বায়ুর চাপ লক্ষ্য করা যায়। হলো উচ্চচাপ হাই প্রেসার, নিম্নচাপ লো প্রেসার। মূলত স্থানের উচ্চতা উষ্ণতার পার্থক্যের জন্য বায়ুর চাপে পার্থক্য ঘটে। এই কথাটা কিন্তু আমি বারবারই বলছি, আগেও বলেছি, উচ্চতা এবং উষ্ণতা এই দুটা পার্থক্যের জন্য বায়ুর পার্থক্য হয়, তারতম্য তার গতির পার্থক্য হয়। বায়ুমণ্ডলে উচ্চচাপ এবং নিম্নচাপের সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের চাপের তুলনামূলক তারতম্য অনুসারে পৃথিবীর পৃষ্ঠে প্রধানত 4টি চাপ বলয় বা 4টি চাপমণ্ডল আমরা শনাক্ত করতে পারি এই উচ্চতা এবং উষ্ণতার উপর ভিত্তি করে। একটা হলো নিরক্ষীয় চাপ বলয়, উপক্রান্তীয় চাপ বলয়, উপমেরুদেশীয় চাপ বলয়, মেরুদেশীয় চাপ বলয়। নিরক্ষীয় চাপ বলয় বিষুবরেখা বা নিরক্ষরেখা, আমরা নিরক্ষরেখা বিষুবরেখাকে বলি, যেটা কর্কটক্রান্তি রেখা বলা হয়। উত্তরে 10 ডিগ্রি অক্ষাংশ, উত্তর দিকে 10 ডিগ্রি, দক্ষিণ দিকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রায় সারা বছরই সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে। মানে মধ্য জায়গা থেকে উপর দিকে এবং নিচ দিকে, এইদিকে দেখো নিরক্ষীয় অঞ্চলে, এই ছবিতে দেখো নিরক্ষীয় অঞ্চলের এদিকে 10 ডিগ্রি, এদিকে 10 ডিগ্রি, সারা বছর কি থাকে, সূর্যের রশ্মি কীরকম পড়ে, লম্বভাবে পড়ে। এই জায়গাটাতে সারা বছর লম্বভাবে পড়ে নিরক্ষীয় 10 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি দক্ষিণে। তাহলে আমরা দেখতে পাই ফলে এই অঞ্চলে বায়ু তুলনামূলকভাবে উত্তপ্ত হয় এবং ফলে বায়ু পাতলা হয় এবং তার ঘনত্ব হ্রাস পায়, যার জন্য এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। অন্যদিকে এই অঞ্চলের স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি, অধিকন্তু উত্তাপ বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলে বায়ুতে অধিক পরিমাণ জলীয়বাষ্প থাকে, ফলে এই অঞ্চলে বায়ুর চাপ হ্রাস পায়। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে স্থায়ীভাবে বায়ুমণ্ডলের চাপ নিম্নমাত্রা থাকে, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ অঞ্চলে বায়ু উত্তপ্ত হয়ে ঊর্ধ্বগামী হয়। এহেন পরিস্থিতিতে এই অঞ্চলে ভূপৃষ্ঠের সমান্তরালভাবে কোনো বাতাস প্রবাহিত হতে দেখা যায় না, বরং এখানকার বায়ুই যেন শান্ত অবস্থা থাকে, এটাই অনুভূত হয়। তাই এই অঞ্চলকে নিরক্ষীয় বা শান্ত বলয় বলা হয়, বা আমরা বলি ইকুয়েটোরিয়াল ডলড্রাম। তাহলে এটা আমরা কি বললাম, এখানে কি হয় না, বাতাসটা কি থাকে, শান্ত অবস্থায়, খুব বেশি ঝড়েও না, খুব বেশি কম হয় না, বেশি হয় না, এটা একটা সাধারণভাবে সমান্তরালভাবে প্রবাহিত হইতে থাকে। এটা কোন জায়গাতে কথা বলছি আমরা, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের কথা বলছি। উপক্রান্তীয় উচ্চচাপ বলয় নিরক্ষীয় অঞ্চল থেকে ঊর্ধ্বগামী আর্দ্র হালকা বায়ু উত্তর দক্ষিণ দিকে অগ্রসর হয়। তাহলে দেখো, এই যে তোমাদের বইতে ছবিতে দেখবে, এই যে নিরক্ষীয় অঞ্চলে পড়ে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় উপর দিকে 10 ডিগ্রির পরে এখানে প্রায় 25 থেকে 35 ডিগ্রি পর্যন্ত যে চাপটা হচ্ছে, এখানে 25 থেকে 35 ডিগ্রি এবং 25 থেকে দক্ষিণে অক্ষাংশের উপক্রান্তীয় অঞ্চল শীতল এবং ভারী বায়ু নিচে নেমে অবস্থান করে। তদুপরি দুই অঞ্চল থেকেও শীতল এবং ভারী বায়ু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। উত্তর কর্কটক্রান্তি দক্ষিণ মকরক্রান্তি অঞ্চলে এমন ভারী বায়ু এবং শীতল বায়ু মিলিত হয়ে চাপ বলয়ের সৃষ্টি করে। এই অঞ্চলে বায়ুর গতি প্রধানত নিম্নমুখী, তাই সেখানে বাতাস বায়ুপ্রবাহ অনুভূত হয় না। এই অঞ্চলে বায়ুপ্রবাহ এতই কম যে কখনো কখনো সাগর জাহাজ চলাচলও
করতে পারে না। মধ্যযুগে 1401 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপীয় নাবিকগণ তাই এই অঞ্চলে জাহাজ চালাতে গিয়ে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হন। তাহলে আমরা এই জায়গাটার আরেকটা অন্যরকম বৈশিষ্ট্য দেখতে পাই। এইটা দেখা যাচ্ছে এমন একটা চাপ বলের সৃষ্টি করে যেটাতে কি হয়, এখানে বাতাস প্রায় গতিই করে না, ফলে এখানে জাহাজ চলাচলে একটা বিরাট অসুবিধা দেখা যায় উপক্রান্তীয় উচ্চ বলয় অঞ্চলে। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে বাতাসে চলাচল প্রায় না থাকার ফলে জাহাজ চলতে পারে না। একটু আগে বলে দিয়েছি আমরা, এই জন্য উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ বলে অশ্ব অক্ষাংশ বা হর্স ল্যাটিটিউড বলে আখ্যায়িত করা হয়। এটাকে কেন বলা হয়? এটা একদম ধীরে ধীরে চলে বলে এটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ। তারপরে দেখো উপমেরুদেশ নিম্নচাপ, নিচের দিকে যেটা হয় নিম্নচাপ, বেশি যেখানে গরম হয় এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। উপমেরুদেশীয় নিম্নচাপ বলা হয় মোট উত্তর গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশে গোলার্ধে আমরা দেখতে পাই। এবং এই দুই মেরু পৃথিবীর আবর্তনের গতি দুই মেরুর চাইতে তুলনামূলক বেশি হয়। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর থেকে এই জায়গাতে দেখা যায় কি তুলনামূলকভাবে তার গতিটা বেশি হয়। ফলে এই উপক্রান্তীয় মেরু অঞ্চলে বায়ু কি দেখা যায় বিক্ষিপ্ত হয়, অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়ে চলে। তখনই উপমেরু অঞ্চলে দুইটি বায়ুর পরিমাণ হ্রাস পায় এবং তাতে নিম্নচাপের সৃষ্টি হয়। এই চাপমণ্ডলকে আমরা কি বলি, ঋতুভেদে কখনো কখনো কিছু উত্তরে কখনো কখনো দক্ষিণে তা গতি করে। তার মানে উপক্রান্তীয় যে নিম্নচাপ এটা আবার দুই দিকে গতি করে, কোনো সময় দেখা যায় উত্তর দিকে গতি করছে, কোনো সময় আবার দক্ষিণ দিকে গতি করে। কিন্তু আগের যেটা আমরা পেয়েছিলাম সেটা হলো যে উপক্রান্তীয় অঞ্চল সেটা কি হয় না, সেটা গতি কম করে বলে এখানে জাহাজ চলাচল করতে অসুবিধা হয়। মেরুদেশীয় উচ্চচাপ বলয় সরাসরি সূর্যের রশ্মি অভাবে পৃথিবী মেরু অঞ্চল বরফাবৃত অতিশয় শীতল। এখানকার বায়ু শীতল, অতিশয় শীতল, এই জন্য এই অঞ্চলে বরফ জমা বেঁধে থাকে। তাই এই অঞ্চল বায়ুতে জলীয় বাষ্প প্রায় থাকে না। মেরু অঞ্চল দুটিতে স্থায়ীভাবে বায়ু উচ্চচাপ থাকে। এই অঞ্চলে মেরুদেশীয় উচ্চচাপ বলয় বা মণ্ডল বলা হয়। তাহলে এখানে আবার কি দেখতে পাই, বায়ুটা বরফাবৃত, বায়ু কী হয়ে যায় অতিশয় শীতল হয়ে বরফাকৃত হয়ে যায়, ফলে এটা স্থায়ীভাবে একটা উচ্চচাপের সৃষ্টি করে। উপরোক্ত আলোচনায় দেখা যায় যে চাপ বলয় অক্ষাংশের বিস্তৃতির জন্য উত্তর এবং দক্ষিণ গোলার্ধে প্রায় একই থাকে, কিন্তু উল্লেখযোগ্য যে পৃথিবীর জলভাগ ও স্থলভাগের অবস্থান অনুসারে এই মণ্ডলের মধ্যে কিছুটা পার্থক্য দেখা দেয়। উদাহরণস্বরূপ একই অক্ষাংশ অবস্থিত হলেও জলভাগ এবং স্থলভাগের মধ্যে উত্তাপের তারতম্যের জন্য চাপের তারতম্য ঘটে। এই কথাটা কিন্তু বারবারই আমরা বলছি যে তাপের জন্য উচ্চতা এবং উত্তাপের তাপের জন্য চাপেরও তারতম্য ঘটে। এই অবস্থায় একটি চাপমণ্ডল কিছুটা ছোটো ছোটো চাপকক্ষ প্রেসার সেল এর সৃষ্টি হয়। বছরে শীতকাল এবং গ্রীষ্মকালে পৃথিবীর জলভাগ এবং স্থলভাগ ভেদে এই বায়ুর চাপ কক্ষগুলোর অবস্থানে পরিবর্তন লক্ষ্য করার মতো। তার মানে দেখা যাচ্ছে এইটুকু আমাদের আজকের পড়া। আজকে আমরা এতটুকু পড়লাম, তোমরা এটা নিয়ে পড়বে, না পড়লে তোমরা বুঝতেই পারবে না। এবং এটাতে তোমরা আমাকে পড়ে জানাবে যে আমরা কি কি জানলাম আজকে। নিরক্ষীয় চাপ বলয় কি, উপক্রান্তীয় চাপ বলয় কি, উপমেরু চাপ বলয়, মেরুদেশীয় চাপ বলয়। তখন কোনটাতে আমরা দেখতে পাই যে বায়ু মোটামুটি একটা গতি করছে, আবার নিরক্ষীয় অঞ্চলে আমরা দেখি গরম থাকে তুলনামূলক, উপক্রান্তীয় অঞ্চলে দেখা চলছেই না। আবার যে উপমেরু অঞ্চলেও কিছু কিছু গতি করে, আর মেরুচাপ অঞ্চলে দেখা যায় এটা কি হয়ে যায়, এইটা পরামাত্রায় একরকমের ভারী হয়ে যায়। সেটাতে আমরা এরকম তারতম্য দেখতে পাই, ছোটো ছোটো একটা প্রেসার বা সেল তৈরি করে, প্রেসার সেল বা চাপকক্ষ তৈরি করে। তো এই আমাদের আজকের ক্লাসের পড়া। আমরা আগের দিনও পড়েছি এই চ্যাপ্টারটা, আমরা এই চ্যাপ্টারটা আরও 2 দিন লাগবে শেষ করে নেব, তোমরা এটা পড়ে নেবে। ধন্যবাদ।